ডিয়ার স্টুডেন্ট, আমরা দুটো ক্লাসে আলোচনা করেছিলাম এইচটিএমএল সম্পর্কে। প্রথমে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, তারপরে আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় ক্লাসে যে এইচটিএমএল এর এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট সম্পর্কে। তো আজকে আমরা এইচটিএমএল এর হেডিং সম্পর্কে জানবো, তারপরে আরো কিছু প্যারাগ্রাফ রয়েছে ইত্যাদি সম্পর্কে জানবো। তবে আমরা কিছু আহ, ওই যে আগের ক্লাসগুলোতে আমরা করেছিলাম যে এইচটিএমএল এর কিভাবে স্ট্রাকচারটা দিতে হয় সেটা আমরা প্রথমে করে নেব। তো সেটা রিভাইজ করে নিই। সেক্ষেত্রে আমরা নোটপ্যাডকে ওপেন করব। নোটপ্যাডে আমরা কোডিং করব। তো এই হচ্ছে আমরা নোটপ্যাড ওপেন করেছি এবং আমরা কোডিং করার জন্য একটি নতুন ট্যাব নিব এবং এই ট্যাবে আমরা সেই কোডগুলো যেগুলো আমরা এইচটিএমএল এর ইন্ট্রোডাকশনের দিন করেছিলাম সেগুলোকে আমরা এখানে টাইপ করব। তো প্রথমত আমাদেরকে একটি এক্সক্লেমেটরি সাইনের পরে ডক টাইপ এবং এইচটিএমএল লিখে আপনাকে কি করতে হবে, সেভ করতে হবে। তো ডক টাইপ আপনাকে অপার লেটারে লিখতে হবে, ইতিপূর্বে এটা বলা হয়েছে। তো আজকে আমরা সেটাতে করে নিচ্ছি। তারপরে এইচটিএমএল, ওকে, এইচটিএমএল। এরপরে আমরা দেব কি এইচটিএমএল এর যে ট্যাগ স্টার ট্যাগ, সেটা আমরা এইচটিএমএল এর দিয়ে দিলাম, টাইপ করলাম এবং এখানে আমরা ল্যাং যে অ্যাট্রিবিউটটি সেটা আমরা এখানে টাইপ করব। ল্যাং অ্যাট্রিবিউট এবং এটা কি, মানে এটা কি করে, এটা আমরা কি ভাষাতে করব সেটা আমার এখানে শো করবে বা এটাকে ডিফাইন করবে। তো এবার আমরা এখানে ইকুয়াল দিয়ে দিলাম এবং এখানে আমরা কি করলাম, যেটা ডবল কোটেশন দিলাম এবং ডবল কোটেশনের মধ্যে আমরা যে ভাষাতে আমরা কোডিং করব সেই ভাষাটা এখানে টাইপ করে দেবো বা ভাষা একটা সিলেক্ট করব, তারপরে ইংলিশ, ওকে। এবার আমরা চলে যাব যে এটা এন্ডিং ট্যাগ করব। এন্ডিং ট্যাগ করব কিছুক্ষণ, মানে কিছু গেট মানে এন্টার করার পরে। তাহলে সেক্ষেত্রে আমরা এন্ডিং ট্যাগ করব যে গ্রেটার দেন এবং লেস দেনের মধ্যে আমরা একটা ফ্ল্যাশ দিয়ে দেবো এবং এইচটিএমএল বলে টাইপ করব। এইচটিএমএল টাইপ করে দিলাম। এবার এইচটিএমএল এর পরে আমরা হেড ট্যাগটা নিয়ে আসবো। হেড ট্যাগটা কিভাবে নিয়ে আসি, তা হচ্ছে হেডিং ট্যাগ শুরু হলো বা হেড ট্যাগ শুরু হলো এবং হেড ট্যাগ শেষ করব আমরা একটু পরে, ওকে। এ হচ্ছে হেডিং ট্যাগ শুরু হলো এবং এটা হচ্ছে শেষ বা এন্ড হেডিং ট্যাগ। এবং হেডিং ট্যাগের মধ্যে আমরা হেড ট্যাগের মধ্যে কি রাখবো, একটা টাইটেল রাখবো। টাইটেলটার বেশ নাম দিব একটা আমরা টাইটেল, টাইটেল এবং এটার মানে কোটেশন, মানে এটা এন্ডিং কোড করব। এন্ডিং করলাম ট্যাগটা, এটা হচ্ছে টাইটেল। এবার আমরা এখানে একটা এই পেজটার নাম দিব। তো আমরা এই পেজটার কি নাম দিব, আহ, ধরুন একটা ডকুমেন্টই দিলাম আবার, ডকুমেন্ট, ওকে, ডকুমেন্ট। তো এবার হেড ট্যাগের নিচে আমাদেরকে যে বডি ট্যাগ সেটাকে নিয়ে আসতে হবে। তো বডি ট্যাগ আমরা টাইপ করে দিলাম এবং এটাকে ক্লোজ করব কোথায়, একেবারে যে এইচটিএমএল এর এন্ড ট্যাগের ঠিক উপরে। এইচটিএমএল এর ঠিক উপরে আমরা কি করব, যে বডি ট্যাগ রয়েছে সেটাকে আমরা এন্ড ট্যাগ হিসেবে এন্ড ট্যাগটাকে উল্লেখ করব। তো এটা আমাদের হয়ে গেল স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা বারবার করছি কারণ যে এটা আপনাদের যাতে করে মুখস্থ হয়ে যায় সেই জন্য আমি বারবার করে দেখাচ্ছি। তো এ হচ্ছে আমাদের যে এইচটিএমএল এর এই স্ট্রাকচার, সেটা হয়ে গেল। তো এবার আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমাকে কন্ট্রোল প্লাস এস ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের পেজ সেভ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা কি করব, এটার একটা ইন্ডেক্স নাম দিব, ইন্ডেক্স তারপরে ডট এইচটিএমএল বলে লিখে দেব। তো এটা আমরা একটা কোনো জায়গা থেকে সেভ করব। তা হচ্ছে আমি একটা জায়গাতে আমরা ওয়েবসাইট নামে একটা নতুন
ক্লাস বলে একটা ওয়েবসাইট মানে ফোল্ডার তৈরি করেছি, সেই ফোল্ডারের মধ্যে একটু রাখলাম, রাখার পরে সেভ করে দিলাম। এটা বলছে এক্সিস্ট আছে, তারপরে রিপ্লেস করে দিলাম আবার। রিপ্লেস করে দেওয়ার পরে আমরা এবার চলে যাব যেখানে আমি সেভ করলাম আমার এই ফাইলটি। ফাইলটি আমি যেখানে সেভ করেছি সেখানে আমরা চলে এসেছি। এ হচ্ছে আমি সেভ করলাম নিউ ক্লাসের মধ্যে। ওকে, এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলটা কেমন দেখাচ্ছে। একটা যে গুগল বা ইজড রয়েছে, অর্থাৎ মাইক্রোসফট এজড রয়েছে, সেইটার এখানে পিকচারটা শো করছে যে এটা আমার একটা এইচটিএমএল ফাইল তৈরি হয়ে গেছে। এবং এটাকে আমি ওপেন করব গুগলে, কিংবা আমি যদি এজড করি তাহলে এখানে কি করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা ব্রাউজারে এটাকে ওপেন করব। তো এক্ষেত্রে আমরা ওপেন উইথ নামের একটা অপশন আছে, সেখানে গিয়ে ফায়ারফক্স, গুগল ক্রোম এবং মাইক্রোসফট এজড। তো এখানে আমরা গুগল ক্রোমে গিয়ে ক্লিক করব। এবার আমাদের পেজটা ওপেন হয়ে গেল। ওকে, তো এই পেজে যেহেতু আমি কিছুই করিনি তার জন্য আমাদের কিছুই শো করছে না। তো আমি একটা কিছু শো করাই। প্রথমত আমি একটা হেড নামের ট্যাগ নিই, H1 নামের একটা ট্যাগ নিই, শিরোনাম দিই। এটাকে শিরোনাম দিলাম এবং শিরোনাম দিয়ে শেষ করলাম এই কোডটা। এবং এখানে আমি লিখলাম আই এম হেডিং। আই এম হেডিং বলে একটা কোড লিখলাম বা একটা কন্টেন্ট লিখলাম এবং সেভ করলাম। এবং আমরা সেই পেজে গিয়ে গুগলে গিয়ে দেখবো আমাদের কেমন ভাবে শো করাচ্ছে। তো এই দেখুন আমাদের শো করাচ্ছে আই এম হেডিং বলে। ওকে, এটা হচ্ছে হেডিং ওয়ান। তো এবার আমাদের ক্লাসে আগানো যায়। তো এই হচ্ছে আমাদের আজকে তৃতীয় ক্লাস। তা হচ্ছে এইচটিএমএল এর হেডিং সম্পর্কে জানবো। এইচটিএমএল এর হেডিং, হেডিং বলতে আমাদের শিরোনাম, উপশিরোনাম এগুলো। আপনি যদি যে কোনো ওয়েবসাইটে যান, বিশেষ করে আপনি বিভিন্ন নিউজ পেপারের ওয়েবসাইটে যান। আমি প্রথমে যাচ্ছি আপনাদের ওয়েবসাইট একটা। তো সরি, আমার একটা নেটটা কানেকশন করা নাই। তো এখানে আপনি কি করবেন, একটা ওয়েব পেজ বা বিবিসিতে চলে যান। বিবিসি বাংলা, বিবিসি বাংলাতে চলে গেলাম। এবং এখানে আমরা কি করব, সরি আমার নেটটা অনেক অন নেই। দেখুন বিবিসির যে নিউজ পেপার সেটা এখানে ও শো করেছে। এবার আমরা এখানে ক্লিক করব এবং তাদের ওয়েবসাইটে যাব এবং যে কোনো একটা আর্টিকেল আমরা দেখব তারা কিভাবে আর্টিকেলটি মানে এখানে শো করাচ্ছে। তো এখানে আমি ক্লিক করলাম, বা এখানে না ক্লিক করে আমি ডাইরেক্ট এখান থেকেও দেখতে পারতাম, তবে ক্লিক করছি আমি। তো এ হচ্ছে আজকের নিউজ পেপারটা। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কভারেজ। তো এটা হচ্ছে আপনার শিরোনাম বা হেডিং ওয়ান। হেডিং ওয়ানে এটা লিখেছে, সেম এটাও হেডিং ওয়ানের মধ্যেই লিখেছে। যদি আমি এটা দেখতে যাই কোড, তাহলে কি করব, আমরা ইনসেক্ট দেখতে পারি, রাইট ক্লিক করবো এবং ইন্সপেক্টে ক্লিক করার পরে আমরা এখানকার কোড দেখতে পাবো। তো আমরা এখানকার কোড দেখতে হলে এখানে আমরা তীরের মতো চিহ্নটা নিয়ে নেবো। দেখুন এখানে এটা লিখেছে হেডিং টু এ লিখেছে। দেখুন এখানে হেডিং টু এ লিখেছে এটা সরাসরি কভারেজ। তো হেডিং আবার ৬টা আছে। তারপরে কি আছে এখানে, এটা এখানে লিখেছে স্প্যানের ওপরে, এটা হচ্ছে হেডিং টু, এটা হচ্ছে হেডিং টু, এটা হচ্ছে হেডিং দেয়নি। তো এইভাবে কি হবে, হেডিং দেওয়া হয়। তো এটা হচ্ছে হেডিং এর উপরে লিখেছে কিন্তু এটা আলাদা ধরনের। তো এটা স্প্যানে লিখেছে। তো এভাবে আপনি কোডগুলো দেখতে পারেন। তো তো এটা আপনি দেখলেন যে কিভাবে হেডিংটা ব্যবহার করে। তো একটা কোনো জিনিস লিখতে গেলে আপনার এই হেডিংটা ব্যবহার করে থাকে মোটা অক্ষরে। তো এই হেডিং হচ্ছে আবার ৬ ধরনের হয়ে থাকে। হেডিং ওয়ান, হেডিং টু, হেডিং ওয়ান সেটাকে আমরা সংক্ষেপে বা শর্টকাট বলতে পারি এইচ ওয়ান। তো হেডিং টুটাকে এইচ টু, হেডিং থ্রিটাকে এইচ ফোর, এইচ থ্রি, তারপর এইচ ফোরটাকে, হেডিং ফোরটাকে এইচ ফোর,
এভাবে 6 পর্যন্ত আছে। ওকে, তো 6 পর্যন্ত হেডিং আছে একটা একটা করে। তো এবার আমরা দেখে নেব যে 6 হেডিং 1 এ আমরা তো দেখলাম যে হেডিং 1 কোডটা কেমন হচ্ছে, একেবারে একটু বোল্ড টাইপের হচ্ছে এবং মোটা এবং বড় ধরনের হচ্ছে, আর এগুলো চোখে লাগানোর মতো। তো এটা হচ্ছে হেডিং 1। হেডিং 2 আমরা কি ধরে দেবো, সেম একইভাবে দিবেন। হেডিং 2 শুধুমাত্র H2, তারপরে এর মধ্যে আমরা হেডিং 2 এখানে আমরা টাইপ করে দেবো, এটাকে কপি করে নিলাম, দেন এবার এটাকে আমরা 2 করে দিলাম, হেডিং 2। তো দেখুন এবার কেমন ধরনের আসছে হেডিং 2টা। তো এ হচ্ছে হেডিং 2 চলে এসেছে, মানে ওপরের যে হেডিং 1 ছিল সেই হেডিং 1 এর চাইতে হেডিং 2টা একটু ছোট ধরনের এবং এটি একটু তার চাইতে নিচে থাকবে। তো এটা হচ্ছে হেডিং 2। সেরকম হেডিং 3 তে যদি আমরা দেখি, তো হেডিং 3 সেম আবার হেডিং টাইটেলটা নিব। তো হেডিং 3, হেডিং 3 নেওয়ার পরে সেটাকে আমরা ক্লোজ করব, হেডিং 3। ওকে, এইভাবে হেডিং 3 দেওয়ার পরে তো এটি হচ্ছে হেডিং 3। তো হেডিং 3টা কেমন ভাবে শো করছে আপনারা দেখে নিন, মানে হেডিং 2 যেমন দেখলেন তার চাইতে ছোট দেখাবে হেডিং 3, দেখুন। ওকে, তো এইরকম ভাবে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6 পর্যন্ত আমরা নিয়ে চলে যেতে পারি। তাহলে আমরা এটাকে, যেহেতু আমরা অনেক লিখতে হবে তার জন্য আমি এখানে কপি করে নিলাম। তো আপনারা কপি করবেন না, আপনারা একটু শেখার জন্য প্রথমে নিজে থেকে তৈরি করার চেষ্টা করবেন। তাহলে আপনার এগুলো মানে মানে স্মরণে চলে আসবে, স্মৃতিতে চলে আসবে, তখন আপনার আর কতটা কঠিন হবে না আপনার জন্য। তাহলে এখানে আমরা 4 করে দিলাম, হেডিং 4 হলো। হেডিং 5 করবো এবার, হেডিং 5, দেন আমাদের 6, হেডিং 6। তো হেডিং 6টা কিভাবে শো করবে তাও দেখতে পাবেন এখানে, হেডিং 6 হচ্ছে হেডিং 6 হয়ে গেল। তো এবার আমরা রিফ্রেশ করবো পেজটাকে, রিফ্রেশ করে দেখুন প্রথমে বড় হাতে বড় করে দেখাচ্ছে, তারপরে তার একটু চার চারটা ছোট, তারপরে তারটাতে ছোট, নিম্নে চলে যাচ্ছে। এটা হচ্ছে হেডিং 6। তো এই হচ্ছে হেডিং 6, হেডিং 1, হেডিং 1 থেকে নিয়ে 6 পর্যন্ত। এবার আমরা কি জানবো, যে এখানে আছে হেডিং 1 হলো। এবার আমরা প্যারাগ্রাফ সম্পর্কে জানবো, এইচটিএমএল এর প্যারাগ্রাফ। তো এইচটিএমএল এর প্যারাগ্রাফ এটাকে পি দ্বারা শর্টকাট করা হয়েছে। তো হচ্ছে পি, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। তো এটাকে ডিফাইন করবে প্যারাগ্রাফ হিসাবে। তো আমরা এটা কিভাবে ইউজ করব, তো এখানে আমরা একটা পি ট্যাগ নিলাম, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। পি ট্যাগ নেওয়া মানেই প্যারাগ্রাফ ট্যাগ নেব। ওকে, এটাকে স্টার্ট করলাম এই ট্যাগটা দিয়ে, পি ট্যাগটা দিয়ে, এবং এটাকে এন্ড করলাম। তো এখানে আমরা কিছু একটা টাইপ করব। এক্ষেত্রে আমি নিউজ পেপারে যেতে পারি। নিউজ পেপারে গিয়ে আমরা কিছু কপি করতে পারি লেখাগুলো। তাহলে এটাকে আমরা কেটে দিলাম। তো আমরা এখান থেকে যদি কিছু কপি করি, ওকে, তো আমরা দেখুন এখানে শ্রম ও কর্মস্থান সংস্থান থেকে এটা কপি করছি। তো এ হচ্ছে কপি করে নিলাম। আর প্যারাগ্রাফ জিনিসটা থেকে আমরা একটু দেখে দিই। তা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখান থেকে লেখা শুরু হয়েছে এবং এখানে শেষ হয়ে গেছে, এটা একটা প্যারাগ্রাফ। এখান থেকে আবার শুরু হয়েছে, এখান থেকে আবার শেষ হয়েছে, এটা একটা প্যারাগ্রাফ। এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ হয়ে গেছে, এটা একটা প্যারাগ্রাফ। তো বিভিন্ন, আপনারা ইংলিশটা তো দেখতে পারেন, বিবিসি, সমস্ত নিউজ পেপারগুলোতেই আপনি এটা লক্ষ্য করবেন। তো এই দেখুন আমার নিউজ পেপারটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আসলো, এটা আপনার হেডিং হলো। ওকে, এবার এখানে নিচে আসবো, এটা হচ্ছে আপনার কি প্যারাগ্রাফ একটা, এটাও একটা সেম প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফ আছে। তো আমরা এখান থেকে কিছু কপি করে নিয়ে একটা প্যারাগ্রাফ কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা আমাদের কোডিং এ পেস্ট করে দিলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম এই প্যারাগ্রাফের মধ্যে। তো দেখতে শো করবে কেমন ভাবে দেখুন।
একটা সাধারণভাবে যেখানে যেমনভাবে লেখা শো করে সেরকমই এখানেও শো করবে। তো দেখুন শো করছে ওয়েল সাম রেসিডেন্টস আর রিটার্নিং এ পর্যন্ত। এটা একটা প্যারাগ্রাফ হয়ে গেল। সেম আবার যদি আপনি মনে করেন যে আরো একটা প্যারাগ্রাফ নেব, তাহলে আমরা এটাকেও কপি করতে পারি। কপি করে পেস্ট করতে পারি কয়েকবার। ওকে, এটা একটা প্যারাগ্রাফ হলো। তারপরে আবার এখানে একটা প্যারাগ্রাফ হলো। তারপরে এখান থেকে একটা প্যারাগ্রাফ হবে। এখান থেকে একটা প্যারাগ্রাফ হলো। তারপরে দেন এখান থেকে একটা প্যারাগ্রাফ হলো। এই হচ্ছে আমার 5টা প্যারাগ্রাফ শো করছে। এবার আমরা এখানে পেজে এসে কি করব, রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখুন 5টাই কি হয়েছে, প্যারাগ্রাফ তৈরি হয়েছে। ওকে, এ হচ্ছে প্যারাগ্রাফ। তো তারপরে আমরা কি শিখবো, প্যারাগ্রাফের কাজ শেষ হলো। এবার হরিজেন্টাল রুলসটা শিখবো। তো হরিজেন্টাল রুলসটাকে আপনারা শর্টকাটে এই ট্যাগটা করা হচ্ছে যে এইচ আর গ্রেটার দেন এবং লেস দেনের মধ্যে এইচ আর ট্যাগটা ইউজ করা হবে এবং ডিফাইন করবে থেমিক্যাল থেমেটিক ব্রেক। এবং আপনি দেখবেন যে কোন একটা লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য বা চিহ্ন করার জন্য যেটা ইউজ করা হয়, সেক্ষেত্রে আপনার এইচ আরটা ইউজ করা হবে। তো আমরা একটু দেখে নেব যে আমি ফার্স্টের যেই কি রয়েছে প্যারাগ্রাফ রয়েছে তার তলায় আমরা একটা আন্ডারলাইন দিব। তাহলে সেক্ষেত্রে কি করব, যেখানে ট্যাগ শেষ হয়েছে সেখানে এসে আমরা এই চার ট্যাগটা টাইপ করে দেবো এবং এটাকে সেভ করে দেবো। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই চার ট্যাগটা এমপিটি এলিমেন্ট বলা হয়, অর্থাৎ এর কি নেই, এন্ড ট্যাগ নেই এবং এর কন্টেন্টও থাকবে না, শুধুমাত্র স্টার্ট ট্যাগটা থাকবে, তাকে বলা হচ্ছে এমপিটি ট্যাগ। এছাড়াও আরো আছে ট্যাগগুলো আপনারা দেখতে পাবেন। তো এই চার তার মধ্যে একটি এমপিটি ট্যাগ। তবে এবার আমরা সেভ করব। তো এখানে দেখবেন যে এইখানে একটা দাগ পড়েছে বা একটা সরল রেখা অনেক লম্বা হয়ে পড়েছে। তো আমরা পেজে চলে আসবো এবং সেভ করে রিফ্রেশ করব। তো এখানে দেখুন এখানে কোনো প্রকার দাগ নেই বা কোনো প্রকার সরল রেখা নেই। তো হরিজেন্টাল রুলসটা এটা একটা কাজ, এখানে একটা সরল রেখা দিয়ে দিবে। তো আমরা রিফ্রেশ করলাম, চলে আসলো সেই সরল রেখাটা। ওকে, তো এটা হচ্ছে হরিজেন্টাল কাজ, এই চার কোডের ট্যাগের কাজ। তারপরে একটা আমাদেরকে দেখতে হবে যে কি এই প্রয়োগ আছে, তা হচ্ছে লাইন ব্রেকস করবেন কিভাবে। লাইন ব্রেকস করবেন কিভাবে, অর্থাৎ এই যে একটা লাইন, এই লাইনটা এত দূর আছে এই পর্যন্ত, আপনি মনে করছেন তো এই পর্যন্ত আমার ভালো লাগছে না, তখন আমি এই পর্যন্ত কি করব, ব্রেক করে দেবো। তো আমরা এই যে ওয়ার্ডে কি করছি, ব্রেক করে দিতে পারছি যখন তখন। কিন্তু আপনি গুগলে কিভাবে করবেন, পেজে একটা ওয়েব পেজে, তো এক্ষেত্রে আপনার এভাবে যদি করে দেন তাহলে কোনো কি হবে না, আপনার ব্রেক করবে না। আমি দেখিয়ে দিচ্ছি। তো এই তো একটা লাইন, এই লাইনে আমি যদি একটা ব্রেক দিই এখান পর্যন্ত ইন্টার টিপে, তাহলে কি আমার এটা কাজ করবে, দেখিনি আমরা। তো এক্ষেত্রে কি হবে না, সরি, কোনো কি হচ্ছে না, কাজ হচ্ছে না। কারণ যে এটা তার ট্যাগ নয় যে এখানে একটি এই স্পেস দিয়ে দিলে বা একটি এন্টার করে দিলে দ্বিতীয় লাইনে চলে যাবে, তা নয়। কিন্তু এগুলো গুগলে বা ওয়েব পেজে আপনাকে বিআর কোডটা এখানে ইউজ করতে হবে। তাহলে আমরা দেখুন ডিসপ্লে ডিসপ্লেসমেন্ট এখানে আমরা একটা এন্টার দিয়েছি, এখানে আমরা ব্রেক কোড দিয়েছি, কিন্তু এখানে এসে আমাদের ব্রেক কোডটা হচ্ছে না ডিসপ্লেসমেন্টের এখানে। তাহলে আমরা এখানে কি করব, সেম বিআর কোডটা এখানে দিয়ে দেব। আপনি যদি বিআর কোডটা যেখানে ইচ্ছা দিতে পারেন, তাহলে সেখানে আপনার কি হবে, আপনার লাইনটা ব্রেক হয়ে যাবে। তো এটাও আপনার কি একটা, যে এটা আপনার ইমপিটি ট্যাগ বলতে পারেন। ইমপিটি ট্যাগ হলে ব্রিক্স, সরি, বিআর ইউজ করতে হবে। এটা একটা আপনার ইমপিটি ট্যাগ, অর্থাৎ এর কোনো এন্ড কোড নেই এবং এর কন্টেন্টও থাকে না। তাহলে এখানে আপনি দিলেন ডিসপ্লেসমেন্টের পাশে দিলেন, আপনি এবার দেখবেন এবং এটাকে সেভ করে দেবেন। যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো প্রকার কি নাই, যে আপনার ব্রেক হয়নি, কিন্তু এবার রিফ্রেশ করবেন, ব্রেক হয়ে গেল, এখান থেকে চলে গেল এই দ্বিতীয় লাইন শুরু হয়ে গেল। এটা হচ্ছে ব্রেক লাইন। তো বিআর এর
যে কোডটা রয়েছে সেটা এখানে কাজ করবে। ওকে, এবার আমরা যেটা শিখব তা হচ্ছে যে আমরা কি কি শিখে নিলাম একটু দেখে নিলাম। যে ট্যাগ, পি এর ট্যাগ, পি ট্যাগ শিখলাম যেটা আপনার প্যারাগ্রাফ ডিফাইন করবে। এই যারটা শিখলাম যেটা থিমেটিক চেঞ্জ শিখবে এখানে কন্টেন্টের ক্ষেত্রে। আর বিআর এটা হচ্ছে আপনার কি করবে, ইনসার্ট সিঙ্গেল লাইন ব্রেক করবে, একটা লাইনকে ব্রেক করে দেবে, দিয়ে দ্বিতীয় লাইন থেকে শুরু করবে। তো এটা হচ্ছে আমরা তিনটা ট্যাগ শিখলাম। এরপরে যেটা আমরা শিখবো তা হচ্ছে স্টাইল, যে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউটটা সম্পর্কে জানবো। তো স্টাইল অ্যাট্রিবিউটটা কি করে, যে আপনার একটা স্টাইল অ্যাড করে, সেক্ষেত্রে আপনার কালারকে অ্যাড করতে পারবে, অথবা ফন্টকে অ্যাড করতে পারবে, সাইজকে অ্যাড করতে পারবে, ইত্যাদি ইত্যাদি অ্যাড করতে পারবে। এটার নাম হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। তবে স্টাইল অ্যাট্রিবিউট আপনি দেখবেন যে স্টাইল ট্যাগ ইউজ করেছে, এখানে দেখুন স্টাইল অ্যাট্রিবিউটটাকে ট্যাগ করেছে। তারপরে আপনাকে এখানে একটা কি দিয়েছে, যে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে আপনার এখানে পাউডার ব্লু, এই যে আপনার একটা ইউজ করছে। তো এই ফার্স্টটুকুকে বলা হচ্ছে প্রপার্টি, এই হচ্ছে প্রপার্টি। প্রপার্টি আর এই যে এটা হচ্ছে ভ্যালু। তো এই হচ্ছে ভ্যালু। তো প্রপার্টি যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার কোনো কাজ হবে না, তবে আপনার ভ্যালুও দিতে হবে। ভ্যালু দিতে হলে আপনার ডবল কোট, ডবল কমার কমার পাশে কি করতে হবে, সেমিকোলন দিতে হবে। ওকে, এইভাবে আপনাকে একটা অ্যাট্রিবিউট, প্রপার্টি এবং ভ্যালু দিতে হবে, তাহলে আপনার একটা যে অ্যাট্রিবিউট সেটা কাজ করবে। তাহলে আমরা এখানে দেখে নেব অ্যাট্রিবিউটের নাম বা যে প্রপার্টির নাম। ব্যাকগ্রাউন্ড কালার একটা প্রপার্টির নাম। তো এটা কি, এটা হচ্ছে আপনার প্রপার্টি। সেই প্রপার্টিকে কি ভাবেন, ব্যাকগ্রাউন্ড, তারপরে হাইফেন দিবেন, তারপরে কালার, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তো এটার আপনার কি করবেন, পাউডার কালার দিতে পারেন বা রেড কালার দিতে পারেন। এই যে এই জায়গাতে আপনি পাউডার কালার দিয়েছে, তো এইভাবে আপনি হোয়াইটও দিতে পারেন, ব্ল্যাকও দিতে পারেন, টমেটো দিতে পারেন ইত্যাদি। তো আমরা একটা দেখিয়ে দিই। তো আমরা কোডিংয়ে আসলাম। কোডিংয়ে এসে আপনি মনে করছেন যে হেডিং ওয়ানটাকে কি করবেন, আপনি কালার করবেন, ব্যাকগ্রাউন্ড কালার করবেন বা এর নিচে। তাহলে এখানে কি করতে হবে আপনার, যে কোনো অ্যাট্রিবিউট যোগ করতে হলে আপনার এলিমেন্টের যে ট্যাগ শুরু হচ্ছে স্টার ট্যাগ, সেখানে করতে হবে। তাহলে আমাদেরকে স্টাইল অ্যাট্রিবিউটটাকে নিয়ে আসতে হবে। স্টাইল অ্যাট্রিবিউটটাকে নিয়ে আসলাম এবং ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আমরা ডবল কোটেশন দিলাম এবং ডবল কোটেশনের মধ্যে আমরা প্রপার্টি এবং ভ্যালু দিব। তাহলে প্রপার্টি কি দিলাম, ব্যাকগ্রাউন্ড দেখলাম, ব্যাকগ্রাউন্ড, তারপর হাইফেন কালার দেখলাম। ওকে, তারপর আমাদেরকে ডবল কমা দিতে হবে, ফুল স্টপ, ডবল ফুল স্টপ যেটা বলছে হচ্ছে ডবল ফুল স্টপ দিলাম। এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা কালার চুজ করতে হবে। আমি রেড দিলাম। রেড দেওয়ার পরে আপনি কি করতে হবে, এবার কমা দিতে হবে, এরপর সেভ করতে হবে। এবার আপনি দেখবেন যে হেড, যে আই অ্যাম হেডিং ওয়ান, এটা কি হবে, রেড কালার হয়ে যাবে। তো এবার আমরা প্রথমে দেখে নিই। তো আমরা একটা এবার রিফ্রেশ করব পেজটাকে, তাহলে কি হবে, আমাদের ওই যে হেডিং ওয়ান, এটার ব্যাকগ্রাউন্ডটা, এই যে এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড, এ সম্পূর্ণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে। তো আমি রিফ্রেশ করলাম, এই দেখুন এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা কি হলো, রেড হয়ে গেল। এটা হচ্ছে তার মানে প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। আপনি যদি কালার অন্য চেঞ্জ করতে চান, তাহলে সেম এখানে এসে রেডের জায়গাতে আপনি ব্লু করে দেন। কি করবেন, ব্লু। তাহলে আপনার এখানে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে দেখবেন যেটা ব্লু হয়ে গেছে। আপনি যদি বলেন অন্য কালার ইউজ করব বা ইয়েলো কালার ইউজ করবেন, তাহলে সেটাও আপনার হবে, সম্ভব হবে। তো এভাবে আপনি অ্যাট্রিবিউট বা প্রপার্টিগুলো ইউজ করতে পারেন। তো এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে স্পেলিং, এ হচ্ছে আমার ইয়েলো। এবার আমি সার্চ করব, রিফ্রেশ করব, রেডি হয়ে গেল। ওকে, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালারের কি প্রপার্টির একটা কাজ। এবার আমরা দেখব টেক্সট কালার। এবার আমরা দেখলাম ব্যাকগ্রাউন্ড কালার, আপনার নিচে তলাটা ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে ব্যাক সাইডটা কি করবে, আপনার কালার করে দেবে। তবে এবার এবার এখানে আমরা দেখলাম যে এখানে কোনো প্রকার
কি করছে না, এই যে ব্ল্যাক কালারে আমার লেখাটা উঠছে, তো এটাকে কোনো কালার চেঞ্জ করতে হচ্ছে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে দিচ্ছে। তো এবার আমরা জানবো যে ব্যাকগ্রাউন্ডকে কালার করতে হলে কি করতে হবে, লেখাগুলোকে বা টাইপিং গুলোকে কিভাবে কালার করবেন। তো আমরা দ্বিতীয় হিডারেতে চলে আসছি এবং স্টাইল যে অ্যাট্রিবিউটটা আছে সেটা আমরা কি করি, টাইপ করি। আর এখানে আমরা ইকুয়াল দিলাম, তারপর ডবল কোটেশন দিলাম। এবার আমরা কি করব, যে টেক্সটাইল টেক্সট কালার যে প্রপার্টিটি রয়েছে সেটা নিয়ে আসবো। তো টেক্সট কালার প্রপার্টিটাকে কিভাবে প্রপার্টি করব, তা হচ্ছে কালার নামের একটা ইউজ করব, তারপরে রেড দিব। তাহলে আমরা এখানে দেখে নিই। তো আমরা ডবল কোটেশনের মধ্যে কালার যে প্রপার্টি রয়েছে সেটা নিলাম এবং আমরা একটি ডবল ফিল স্টপ দিলাম। দেন আমরা একটা কালার করলাম যে এটা হোয়াইট হবে। তাহলে হোয়াইট করতে পারি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট তার জন্য এটা শো করবে না। তো আমরা অন্য একটা কালার নিলাম, তা হচ্ছে ব্ল্যাক তো আছে, গ্রিন নিলাম, গ্রিন। তা এবার আমরা যে কমা সেটা ইউজ করে দিলাম। ওকে, দেন আমরা চলে আসবো পেজে। সে পেজে এসে আমরা রিফ্রেশ করব। দেখুন এখানে ব্ল্যাক কালার আছে। এবার আমরা রিফ্রেশ করলে কালারটা চেঞ্জ হয়ে গেল, গ্রিন হয়ে গেল। ওকে, এইভাবে আপনার লেখার কালারকে চেঞ্জ করতে পারেন। তো এটার প্রপার্টি কি বললাম, কালার, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তারপরে যে আমরা প্রপার্টিটি শিখবো তা হচ্ছে ফন্ট। ফন্টসকে কিভাবে চেঞ্জ করবেন, তাহলে প্রপার্টি হিসাবে ফন্ট হাইফেন ফ্যামিলি ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনার প্রপার্টির নাম। এবং প্রপার্টির ক্ষেত্রে আপনার কি করবেন, ভ্যান্ডারা ইউজ করতে পারেন, ক্যারিয়ার ইউজ করতে পারেন, সানসারিফ ইউজ করতে পারেন, বা ক্যালিব্রি করতে পারেন, কালপুরুষ করতে পারেন, টাইমস নাও, ইত্যাদি ইত্যাদি ফন্ট। এই যে দেখতে পাচ্ছেন ফন্ট, এখানে ফন্ট আছে অনেক। হ্যাঁ, তো এই ফন্টগুলো আপনি ইউজ করতে পারেন সেখানে। এখানে টাইমস নিউ রোমান এটাও ইউজ করতে পারেন। তো আমরা একটু দেখিয়ে দিই। তাহলে এটাকে আমরা কিভাবে ইউজ করব, আমরা ফন্ট কালার তৃতীয় নাম্বার যেই হেডিংটা রয়েছে সেখানে আমরা ফন্টকে চেঞ্জ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা স্টাইল টাইপটাকে নিব, বা স্টাইল যে প্রপার্টি অ্যাট্রিবিউট সেটাকে নিব, স্টাইল অ্যাট্রিবিউট। ওকে, ইকুয়াল, তারপরে ডবল কোটেশন। এরপরে আমরা কি দেখলাম, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি। ওকে, এবার আমরা এটি দিয়ে দিলাম। দেন আমাদেরকে কি করতে হবে, এবার ফন্টের নাম লিখতে হবে। তাহলে ফন্ট হিসেবে আমরা শ্যান সেরিফ দিতে পারি, শ্যান শেরিফ। ওকে, শ্যান সেরিফ যে ফন্টের নাম সে আমরা এখানে টাইপ করে দিলাম। তো এবার আমরা দেখব ওয়েব পেজে গিয়ে। ওয়েব পেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হেডিং 3। তো এই হেডিং 3 মানে যে টাইপিংটা রয়েছে কেমন ধরনের, এবার আমরা রিফ্রেশ করব আর একটু আলাদা ধরনের হয়ে গেল। এটা হচ্ছে আপনার ফন্ট সাইজ। ওকে, তো বিভিন্ন ফন্ট সাইজ আছে, আপনারা সেখান থেকে কি করতে পারেন, নিয়ে আসতে পারেন। টাইমস টাইমস নিউ রোমানটাকে আপনি ইউজ করতে পারেন এভাবে। ওকে, সেভ। তো এবার আমরা দেখব যে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে কিনা। তো রিফ্রেশ করলাম, সরি এইটা হয়েছে চেঞ্জ, অবশ্যই চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ফন্টটাকে দিতে পারেন। তারপরে আমরা কি অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো, যে টেক্সট সাইজ, অর্থাৎ টেক্সট সাইজকে কিভাবে বড় করবেন। তো টেক্সট সাইজকে কি বড় করতে হলে এখানে দেখতে পাচ্ছেন যে 4 যে হেডিংটা রয়েছে সেই 4 এর হেডিংটা আমরা কি দেখব, যে খুবই ছোট আছে 4 এর হেডিংটা। তো এটাকে আমি কিভাবে বড় করব, তো বড় করতে হলে আপনাকে ওই যে স্টাইল অ্যাট্রিবিউটটা এখানে ইউজ করতে হবে। তো স্টাইল অ্যাট্রিবিউটটা আমরা টাইপ করলাম, ইকুয়াল দিলাম, কোটেশন দিলাম। তারপর আমাদেরকে এখানে কি করে দিতে হবে, যে ফন্ট সাইজ নামের ফন্ট হাইফেন সাইজ, তারপরে দেওয়ার পরে আমাদেরকে এবার কত পিক্সেল দিব সেটা এখানে ইউজ করতে হবে। 20 পিক্সেল না 30 পিক্সেল বা 30 ইত্যাদি, যতটুকু আপনার ইচ্ছা বা আপনার প্রয়োজন ততটুকু দিতে পারেন। ওকে, দেন এটা সেভ।
এবার সেভ করার পরে এবার আমরা রিফ্রেশ করব, দেখবেন এখানে 4 কতটুকু দেওয়া আছে। আর রিফ্রেশ করার পরে সরি এটা কাজ করছে না, তার মানে একটু আমাদের কোনো কিছু হয়েছে। তো এখানে আমরা ফন্ট সাইজ দিয়েছি, ফন্ট সাইজই দিয়েছি। হ্যাঁ, পার্সেন্টেজ ইউজ করতে হবে একটু, এখানে ভুল করেছিলাম, আমরা পার্সেন্টেজ ইউজ করিনি। ব্যাস, পার্সেন্টেজ ইউজ করে দিলাম, 30% দিলাম এবং 30% দিয়ে আমরা যদি সেই পেজে যাই এবং পেজটাকে রিফ্রেশ করি তাহলে এটা আমরা চেঞ্জ হয়ে যাবে। দেখুন 20% বা 30% দিলে আরো ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি করব, আমরা 300% দিয়ে দিব। 300% দিয়ে কতটুকু হচ্ছে দেখে নেব আমরা। বাস, এটি বড় হয়ে গেল। 300% দিলাম এবং এটা আমরা হেডিং 1 এর চাইতে বড় হয়ে গেল। এইভাবে আপনি ফন্ট সাইজ বড় করতে পারবেন। আপনি যদি মনে করেন যে এই ফন্ট সাইজটাকে আরো ছোট করব বা এর চাইতে আমি 200 পিক্সেল নেব, তাহলে 200% করে দিলেন, পার্সেন্টেজ দিয়ে দিলেন। তো এ হচ্ছে আপনার ফন্ট সাইজ ছোট হয়ে গেল। তো এই হচ্ছে ফন্ট সাইজের যে অ্যাট্রিবিউট বা প্রপার্টি এটা। এবার আমরা কি জানবো যে টেক্সট অ্যালাইনমেন্ট। তো টেক্সট অ্যালাইনমেন্টের কাজ কি? তো এটা হচ্ছে প্রপার্টির নাম হচ্ছে টেক্সট অ্যালাইন, এবং এই কাজটা এটা দ্বারা আপনার কি করবে যে আপনার টেক্সটটাকে সেন্টারে করে দেবে। এই যে সেন্টার এলিমেন্ট বলেন, তো সেন্টার করে দিবে, অথবা আপনার কি করা হবে রাইট করে দিবে, অথবা লেফট করে দিবে, জাস্টিফাই করবে। তো এইটার কাজ হচ্ছে এরকম টেক্সট অ্যালাইনে। তো আমরা এখানে দেখে নিই। তো এক্ষেত্রে এই 5টাকে বা আমি ফার্স্টের ট্যাগটাকে ইউজ করব। তো ফার্স্টের ট্যাগটাকে এখানে কি করলাম যে আমরা যেখানে আমার এই অ্যাট্রিবিউটটা শেষ হয়েছে তারপরে আমরা সেই অ্যালাইনমেন্ট বা টেক্সট অ্যালাইনমেন্টকে এখানে টাইপ করব। ওকে, টেক্সট অ্যালাইন, তারপরে এরপরে আমরা কি দেবো যে সেন্টার করে দেবো, সেন্টার। এ হচ্ছে সেন্টার করে দিলাম। তো দেখুন আমাদের ওই ফার্স্টের যে হেডিং ওয়ান আছে সেই হেডিং ওয়ানটা কোথায় থাকছে, সেভ করে নিয়েছি আমি। তো দেন আমরা হেডিং অন দেখতে পাচ্ছি যে এই দিকে আছে, অর্থাৎ লেফটে আছে। এবার আমরা যদি রিফ্রেশ করি তাহলে কি হলো, সেন্টারে চলে গেল। অনুরূপভাবে আপনি যদি দেন এখানে কি লেফট দেন বা রাইট দেন, তাহলে রাইটে কি হচ্ছে দেখুন, রাইট দিলাম, রাইট যে ভ্যালু তার দেখুন আমরা দেখছি যেখানে সেন্টারে আছে। তাহলে আমরা রিফ্রেশ করব, চলে গেল আবার ডান দিকে। তো এভাবে আপনি এই টেক্সট অ্যালাইনটাকে ইউজ করতে পারেন। জাস্টিফাই করলে কি হবে, জাস্টিফাই করলে আপনার সেম যেটা হয় সেটাই জাস্টিফাই। তো জাস্টিফাইকে সেভ করি এবার আমরা, জাস্টিফাই যেরকম ছিল আগে সেরকম হয়ে গেল। ওকে, তো এইভাবে আপনি কি করতে পারেন, টেক্সট অ্যালাইনমেন্ট যেই প্রপার্টি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারেন। তো আমরা এবার দেখতে পারি চ্যাপ্টারে কি কি জানলাম। স্টাইল অ্যাট্রিবিউটটা জানলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার জানলাম, তারপরে আমরা টেক্সট কালার জানলাম, তারপরে আমরা জানলাম ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ জানলাম, তারপরে তারপরে হচ্ছে আমরা টেক্সট অ্যালাইন। এগুলো আমরা আজকে জানলাম। তো আজকে এই পর্যন্ত, আগামী পর্বে দেখা যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।